স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। আলোচনার শুরুতেই তোমাদের জানাই মুজিব শতবর্ষের শুভেচ্ছা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের পাঠ পরিবেশনায় তোমাদের সাথে আছি আমি তাহমিনা তাহের, প্রভাষক, বাংলা বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আজ আমরা আলোচনা করব কবি কালিদাস কর্তৃক রচিত মেঘদূত কাব্যটি। এই অংশে আমরা কালিদাসের কবিকৃতি নিয়ে আলোচনা করব। শতদলের প্রত্যেকটি সম্মিলনে যেমন একটি পরিণত পদ্ম বিকশিত হয়ে ওঠে, তেমনি কালিদাসের স্বচ্ছন্দ উদার শ্লোকরাশি একটি সর্বাঙ্গ সুন্দর কাব্যরূপে গড়ে উঠেছে। মেঘদূত অপরমেয় কাব্য সৌন্দর্যে কালিদাসের এক মহতী রচনা। কালিদাস এই কাব্যে প্রমাণ করেছেন বিধিবিধানের বেড়াজালে আবদ্ধ থেকেও প্রতিভা তার শাশ্বত স্বর শোনাতে পারে। একটি কৃত্রিম কাঠামোতে আবদ্ধ থেকেও কবিতা কতটা প্রাণোচ্ছল হতে পারে তার নিদর্শন মেঘদূত। মেঘদূতের একটি অন্যতম গুণ হলো এই যে তা আকারে ছোট। কালিদাসের রচনাগুলোর মাঝে মেঘদূতের অনবদ্যতা এবং সমগ্র সংস্কৃত সাহিত্যের গঠন শিল্পের তুলনাহীনতার একটি কারণ হলো এর আপেক্ষিক রস্যতা। পাঠক চাইলে এক বৈঠকেই তা সমাপ্ত করতে পারেন এবং বারবার সেটি পড়ে শেষ করতে পারবেন। মেঘদূতকে কোনো কোনো সমালোচক মহাকাব্যের মর্যাদা দিতে চেয়েছেন। এর কারণ রামগিরি হতে অলকা পর্যন্ত, মর্ত হতে স্বর্গ পর্যন্ত এই কাব্যের পটভূমি বিস্তৃত। তবে এখানে বলা যায় যে কেবল এই একটিমাত্র কারণেই একে যদি কেউ মহাকাব্যের মর্যাদা দিতে চান তবে সেটা অতিশয়োক্তি হয়ে যাবে। এ কাব্যে কবি নবরসের অবতারণার চেষ্টা মাত্র না করে শুধুমাত্র আদিরস ও করুণ রসের এক বহুবর্ণ সন্নিপাত ঘটিয়েছেন। এর ফলে কাব্যটি সর্বাঙ্গীন পাঠযোগ্য হয়ে উঠেছে। মেঘদূত পড়ে পাঠকের মনে এই প্রতীতি জন্মে যে কালিদাস যেন প্রথম থেকেই ঠিক করে রেখেছিলেন তিনি এই কাব্যের বিস্তার কতখানি ঘটাবেন, কি কি প্রসঙ্গ আনবেন সেখানে, এবং সেসব প্রসঙ্গের বিতরণী বা কেমন হবে। আর এই কারণেই কাব্যটির মিতাচারে পাঠক মুগ্ধ হয়। এই জায়গায় অনুবাদক বুদ্ধদেব বসুর অভিমতটা একটু আমরা খেয়াল করব। তিনি এ প্রসঙ্গে বলেছেন, একটি গর্বিত নৌকার মতো নিটল ও নিখুঁত এর গড়ন কোথাও এতটুকু বাহুল্য বা আতিশয্য নেই। সামগ্রিক পরিকল্পনার মধ্যে প্রতিটি অংশ সুষমভাবে বিধৃত হয়ে আছে। অপরদিকে গীতিকাব্যের প্রধান কথা আত্মমগ্ন ভাবকল্পনার প্রকাশ মেঘদূতে পূর্ণ মাত্রায় রয়েছে। এর আকৃতি পিরামিডের মতো, এর পাদদেশে ভৌগোলিক বিবরণ, মধ্যে অলকা এবং এর চূড়ায় অধিষ্ঠিত এক নারী মূর্তি। মেঘদূতের শ্লোকগুলো পরস্পর এমন ভাবে সম্পৃক্ত যে পরেরটি উপভোগ করতে হলে আগেরটিকে জেনে নিতে হয়। অর্থাৎ এই কাব্যের সূচনার সঙ্গে সমাপ্তির সঙ্গতি রয়েছে এবং এর একটি সামগ্রিক আবেদন রয়েছে। মেঘদূতের গতির কারণে আদ্যন্ত তা পাঠককে ধরে রাখতে পারে। এর গতিসম্পন্ন মেঘের সাথে পাঠক যেন কাব্যতরিতে করে ভেসে যায় এবং গন্তব্যে গিয়ে বিনম্রভাবে থেমে যায়। পাঠক মেঘের আরোহী হয়ে পথে 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 আলোচনার অবকাশ পায়, কিন্তু ক্লান্তি বা অন্যমনস্কতা আসে না। সমালোচকগণ মেঘদূত কাব্যকে খণ্ডকাব্য হিসেবেও বিবেচনা করেছেন। এই কাব্য ড্রামাটিক ন্যারেটিভ ও লিরিকের সমন্বয় বলা যায়। একে আবার আধুনিক উপন্যাস বা একটি রসালো ভ্রমণ কাহিনী বললেও ভুল হবে না। ছন্দের গম্ভীর আন্দোলন, রস্য ও দীর্ঘস্বরের সুনিয়ন্ত্রিত কল্লোল, অনুপ্রাসের অপ্রকট সুষমা, দীর্ঘ সমাস পরিহার মেঘদূত কাব্যকে আবৃত্তিযোগ্য করে তুলেছে। এটি মন্দাক্রান্তা ছন্দে রচিত এবং প্রত্যেক চরণে প্রথমত চতুর্থ অক্ষরে, তারপর ষষ্ঠ অক্ষরে এবং শেষের সপ্তম অক্ষরের জ্যোতি থাকে। এই ছন্দের প্রতি চরণে 4টি পর্ব থাকে। প্রথম পর্বে 8 মাত্রা, দ্বিতীয় তৃতীয় পর্বে 7 মাত্রা, চতুর্থ পর্বে 5 মাত্রা এই ছন্দের সাধারণ রীতি। যখন যেখানে বিরহ কাতর শোকে দুঃখে তার চিন্তাগতি মন্থর হয়ে পড়েছে, সেখানে তার ভাবের সাথে এই ছন্দের অপূর্ব সমাবেশ ঘটেছে। এবার আমরা দেখব উপমা উৎপ্রেক্ষা ও চিত্রকল্প ব্যবহারে কালিদাসের কৃতিত্ব। উপমা উৎপ্রেক্ষা ও চিত্রকল্প ব্যবহারে কালিদাস প্রবল ঐতিহ্য প্রীতির পরিচয় দিয়েছেন। বলা হয়ে থাকে উপমা কালিদাসস্য, অর্থাৎ কালিদাস উপমায় শ্রেষ্ঠ।
উপমার অজস্রতার জন্য একে একটি চিত্রশালাও বলা যায়। চকিত হরিণের মতো চাহনি, ভ্রমর পংক্তির মতো কটাক্ষ, ফলের মতো ওষ্ঠ ইত্যাদি উপমা প্রয়োগে তিনি পরিচিত গণ্ডির বাইরে পা রাখেননি। তবে একথা স্বীকার করতেই হবে, কালিদাস প্রাচীন সাহিত্য থেকে উপমা ব্যবহার করেছেন, কিন্তু তা প্রয়োগ কৌশলে এবং পরিস্থিতির অভিনবত্বে নতুন রূপ ধারণ করেছে। যেমন মেঘদূত কাব্যের কবি মেঘের যাত্রাপথে সকল নদীকে অপরূপ উপমা প্রয়োগের মাধ্যমে উপস্থাপন করেছেন। এ প্রসঙ্গে সমালোচক বিষ্ণুপদ ভট্টাচার্য অভিমত দিয়েছেন যে উত্তর মেঘের যক্ষপত্নী যেমন অদৃশ্য নেপথ্য নায়িকা, পূর্ব মেঘের সকল ক্ষুদ্র বৃহৎ স্রোতস্বিনী উপনায়িকা। শুধু নদী নয়, পর্বত মেঘের প্রেয়সী, রামগিরি মেঘের প্রিয়তমা সখা। তাই দৈত্যকর্মের পূর্বে মেঘকে যক্ষ রামগিরিকে আলিঙ্গন করে বিদায় সম্ভাষণ জানাতে বলে। যাত্রা পথে মেঘ ক্লান্ত হলেই পর্বত শৃঙ্গে বিশ্রাম নিতে বলে। এসব পর্বতসমূহে অবস্থানকালে বিচিত্র উপায়ে মেঘকে সজ্জিত করেছেন। কালিদাস যেমন নদীকে মেঘের নায়িকা রূপে ভেবেছেন, তেমনি নগরীকে পর্বতের প্রণয়িনী রূপে কল্পনা করেছেন। কবির প্রিয় নগরী উজ্জয়িনীর মতোই অলকাও বিচিত্র রূপিণী। অলকা কখনো স্বয়ম্বরা, কখনো আত্মহারা, কখনো খণ্ডিতা, কখনো বা ভ্রুধরা। যক্ষপত্নীর সৌন্দর্য বর্ণনাতেও তিনি অসাধারণ উপমা প্রয়োগ করেছেন। তন্নী, শ্যামা, শিখরী দশনা, পক্কবিম্বাধরষ্ঠী, ক্ষীণমধ্যা ইত্যাদি। বিরোহিণী যক্ষপত্নী চক্রবাকের মতোই নিঃসঙ্গ। যক্ষপ্রিয়াকে তুলনা করা হয়েছে কৃষ্ণপক্ষের ক্ষীণ শশীরেখার সাথে, তার অর্ধনিমীলিত ভারাক্রান্ত অশ্রুসিক্ত চোখের সাথে, মেঘাবৃত দিনের অর্ধ বিকশিত পদ্মের সাথে তুলনা করা হয়েছে। বিরোহী যক্ষ নিজেকে তুলনা করে স্খলিত প্রায় প্রভাতকুণ্ডের সাথে। কালিদাস অনেক সময় তার অলঙ্কার প্রয়োগের মধ্য দিয়েই সামান্যকে বিশেষের, আবার বিশেষকে সামান্যের ভেতরে প্রকাশ করে তুলেছেন। তার বহু অর্থান্তন্যাস অলঙ্কার পরবর্তীকালে অনেকখানি প্রবাদ বাক্যের মর্যাদা লাভ করেছে। যেমন গুণীরে অনুনয় বিফল সেও ভালো, অধমে বর দিলে নিতে নেই। বন্ধু যদি চায় শরণ, তবে তার অতীত উপকার স্মরণে ক্ষুদ্রজন সেও থাকে না উদাসীন। কি আর কথা তবে মহতে। কেবল পূর্ণতা দেয় যে গৌরব, লঘুতা রিক্তেরই লক্ষণ। কেননা পীড়িতের আর্তি নিবারণে বৃত্ত সার্থক মহতের। কখনো উত্থান, কখনো অবনতি, চক্র নেমি যেন মানব দশা। কেননা প্রার্থীর বাঞ্ছা পূরণে মহৎজন দেন উত্তর। এবার আমরা যক্ষের বিরহের স্বরূপ নিয়ে আলোচনা করব। মেঘদূত কাব্যে যক্ষের বিরহের যথার্থতা নিয়েও কোনো সমালোচক প্রশ্ন উত্থাপন করেছেন। কাব্যের শুরুতেই কবি যক্ষকে বলেছেন যে সে কামার্থ হি প্রকৃতি কৃপণাস চেতনাস নেশু। কিন্তু সমালোচক বুদ্ধদেব বসু মনে করেন যক্ষের আচরণে অপ্রকৃতস্থতার নামগন্ধ নাই, বরং তাই একটি বিচক্ষণ সুবুদ্ধি সম্পন্ন হিসেবে মনের পরিচয়। যে মন কোনো প্রয়োজনীয় ছোট তথ্য ভোলে না, তথ্যগুলিতে গাণিতিক যথার্থ দিতে চায় এবং যা শিষ্টাচার বিষয়ে অবহিত এবং কিসে নিজের সুবিধা হবে সে বিষয়ে সে সর্বদা সচেতন। বুদ্ধদেব বসু মনে করেন যক্ষের অপ্রকৃতস্থতার জবাবদিহি যক্ষের পরিবর্তে স্বয়ং কবি দিয়েছেন। তার কারণ যক্ষ কবির উক্ত বিহবলতা থেকে আশাতীতভাবে মুক্ত। তাই বুদ্ধদেব বসু মনে করেন তার কথা শুনে তাকে আমাদের মনে হয় প্রেমিক নয়, রাজ পরিষদ, উন্মাদ নয়, সংসার ধর্মী। তাই তার উক্তিতে আছে চাটুবাক্য, নীতিবাক্য, অনুনয়, প্রলোভন, বিবেচনা আর পুঙ্খানুপুঙ্খ পথ নির্দেশ। যক্ষ মেঘকে তার যাত্রাপথে পাঁচবার 5টি স্থানে বিশ্রাম নিতে বলে এবং 8টি নদী ও জলাশয়ের পানি পান করতে বলে। এছাড়া উত্তর মেঘে অলকায় পৌঁছে যক্ষপ্রিয়ার অতি কাছে গিয়েও মেঘ প্রথমে কিভাবে তার গৃহে প্রবেশ করবে, কোথা থেকে যক্ষপ্রিয়াকে দেখবে, কেমন করে তাকাবে, কি সম্ভাষণ করবে ইত্যাদির উল্লেখ আছে। তাই বুদ্ধদেব বসু প্রশ্ন রেখেছেন, এ কেমন বিরোহী যে তার লক্ষ্যের প্রতি তন্ময় হয়ে নেই, যে দূতকে তাড়া না দিয়ে বারবার বিরাম নিতে বলে। তাই এ ব্যাপারে বুদ্ধদেব বসু মনে করেন সেনাপতির পক্ষে যেমন যুদ্ধের আয়োজন, তেমনি যক্ষের কাছেও এই বার্তা প্রেরণ গণিত নির্ভর, ব্যবস্থা সাপেক্ষ।
সমালোচক মনে করেন এ কাব্যে সত্যিকার বিরহের স্বাদ নেই, বর্ষার আবেগও এতে সঞ্চারিত হয়নি। তাই তিনি বলেন, মেঘদূত যেখানে আমাদের সবচেয়ে নিরাশ করে সেটি তার বিরহ প্রসঙ্গ। বুদ্ধদেব বসু মনে করেন, যক্ষের অবস্থার মধ্যে দুঃখের তীব্রতার কোনো কারণ নেই, ব্যাপ্তিরও না। মাত্রই 1 বছরের বিচ্ছেদ, এর মধ্যে 8 মাস কেটেই গেছে। অবশিষ্ট 4 মাসের আবার পুনর্মিলনও নিশ্চিত। তার বর্তমান আশ্রয়ে যে রানগিরি, তাও অত্যন্ত বাসযোগ্য, ছায়া স্নিগ্ধ। সুতরাং তার দুঃখের একমাত্র কারণ পত্নী বিরহ। পত্নীর জন্য তার কি দশা হয়েছে, তার চেয়ে পত্নী তার জন্য যে কষ্টে আছে তাই যেন তার কাছে বড় হয়ে দেখা দিয়েছে। সমালোচক বুদ্ধদেব বসুর কাছে যক্ষ একজন কামাতুর ব্যক্তি, তার প্রেমের ধারণা শৃঙ্গের বাসনায় সীমাবদ্ধ। তার কাতরতার একমাত্র কারণ সাংবাৎসর ও অনৈচ্ছিক ইন্দ্রিয় দমন। এ কারণেই তিনি মনে করেন তাকে প্রেমিক রূপে, বিরোহী রূপে উপস্থাপিত করার চেষ্টা আজকের দিনে কিছুতেই সার্থক হবে না, বরং তাকে কামাতুরা স্বীকার করে নিলে এই কাব্যটিকে আমরা ঠিকমতো বুঝতে পারবো। বুদ্ধদেব বসু যক্ষকে কামুক বললেও তিনি এক পর্যায়ে স্বীকার করেছেন যে যক্ষের কাম এমন পরিশীলিত, বহুমুখী ও দ্যুতিময় যে তাই অবলম্বন করে একটি মহৎ কাব্যের সৃষ্টি হতে পারল। যক্ষের কাম বিশ্বের পটভূমিকায় বিন্যস্ত হয়ে সার্বজনীন রূপ লাভ করেছে। কামের এই বিশ্বরূপ পৃথিবীর অন্য কোনো কাব্যে দেখা যায় না, এবং যক্ষ যে সত্যি বিরোহী তাও স্বীকার করে নিয়ে তিনি বলেছেন, উত্তর মেঘের শেষাংশে আমাদের প্রতিটি জন্মে যে যক্ষ সত্যি সত্যিই কষ্ট পাচ্ছে। অলকায় আসার পর থেকে কাব্যটি যেন ধীরে ধীরে মর্মস্পর্শী হয়ে উঠেছে। আমরা ক্রমশ অনুভব করি যক্ষের বিলাপের মধ্যে শুধু অলঙ্কার বা রতিশাস্ত্রের নিয়ম রক্ষা করা হয়নি, একটি অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে। হতে পারে সে অভিজ্ঞতা ইন্দ্রিয় দমনের ক্লেশ, কিন্তু কালিদাস তাকেই বিরহের মর্যাদা দিতে পেরেছেন, তাতে অর্পণ করেছেন একটি স্নিগ্ধ গম্ভীর সৌন্দর্য ও কারুণ্যের উদ্ভাস। বুদ্ধদেব বসুর সমালোচনার উত্তরে আমরা বলতে পারি যে এই অভিযোগের উত্তরে আমরা বলি কালভেদ, কল্পনাভেদ ও রুচিভেদের কথাই আমরা এইখানে বলতে পারি। বিচ্ছেদ ক্ষণকালীন হলেও বেদনা নিছক উচ্ছ্বাসে পর্যবসিত হয় না। আরো বলা যায় বেদনার তীক্ষ্ণতা ও অকৃত্রিমতাই এর আসল বস্তু। কালিদাস শৃঙ্গার রসের কবি, এ কথা অনস্বীকার্য, কিন্তু তিনি যে সকল উপমা, উৎপ্রেক্ষা, রূপক, চিত্রকল্পের অবতারণা করেছেন তাতেও হয়তো ইন্দ্রিয়জ আবেদন থাকবে, এবং এটাই স্বাভাবিক। কিন্তু শুধু এই কারণে মেঘদূতকে অশ্লীল বলে অভিহিত করা আদৌ সমীচীন নয়। এখানে সাহিত্য রুচির প্রশ্ন ওঠা স্বাভাবিক। এ প্রসঙ্গে হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন, রুচি দেশকাল পাত্র অনুসারে বদলায়, সৌন্দর্য বদলায় না। এখন যাহা কুরুচি, কালিদাসের সময় তাহা কুরুচি ছিল না। শাস্ত্রী মশাই মেঘদূতের কুরুচি নয়, সৌন্দর্যই অবলোকন করেছেন। পরিশেষে শুধু এটুকু বলবো, যক্ষের বিরহ যথার্থ ও আন্তরিক বলেই তা শাশ্বত। যদি তা না হতো তবে এতদিনে মেঘদূতের ভাববস্তু একেবারে হস্তগত হয়ে যেত, কিন্তু তা হয়নি। বরং কবি কালিদাস মন্দাক্রান্তা ছন্দের তালে তালে বিশ্বের বিরোহী হৃদয়ের শ্লোক পঞ্জীভূত করেছেন, একত্রিত করতে পেরেছেন আলোচ্য কাব্যে। বিচ্ছেদ বেদনার কাহিনী রূপে মেঘদূত তাই সার্থক কাব্য। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, মেঘদূতের উপরে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। সবার প্রতি শুভকামনা রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।